ভিডিওতে। আমার আজকের যে আলোচ্য বিষয় এটা হচ্ছে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই তথ্যগুলো জানা। বিসিএস সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষায় কিন্তু এর থেকে প্রশ্ন আসে। তো লিপির উদ্ভব নিয়ে কথা বলতে গেলে আসলে লিপি যে কত আগে শুরু হয়েছিল এটার এক্স্যাক্টলি কোনো ধারণা পাওয়া যায় না, কিন্তু আনুমানিক ধারণা করা হয়ে থাকে আজ থেকে ৫ বা ৬,০০০ বছর আগে লিপির উদ্ভব হয়েছিল এবং মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য, একে অপরকে বোঝানোর জন্য মানুষ লিপির মাধ্যমে অর্থাৎ চিত্রলিপির মাধ্যমে চিত্র এঁকে এঁকে লিপির মাধ্যমে এটা কিন্তু বোঝাতো। ঠিক আছে? তো এই চিত্র আমাদের যেহেতু বাংলা লিপি নিয়ে আলোচনা করতেছি, আমি বাংলার সাইডটা নিয়ে আলোচনা করব। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন আমলে, চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থাৎ মৌর্য বংশের শাসন আমলে সম্রাট অশোক তার শাসনকার্য পরিচালনার জন্য তিনি তার যে লিপিগুলো অর্থাৎ তার যে চিত্র আকার বা লিপিগুলো এগুলো পাথরে লেখা শুরু করে, পাথর খোদাই করে লেখা শুরু করে। তো তার এই লিপিকে প্রস্তর লিপি বলা হচ্ছে। এই প্রস্তর লিপির ভেতরে মূলত ২ ধরনের লিপি ছিল। একটু খেয়াল করে শুনতে হবে, ২ ধরনের লিপি ছিল। একটি হচ্ছে খরষ্ট লিপি, আরেকটি হচ্ছে ব্রাহ্মী লিপি। তো খরষ্ট লিপিটা হচ্ছে খড় বা গাধার ঠোঁটের আকৃতি ছিল এই লিপিগুলো, এ কারণে এগুলোকে কিন্তু খরষ্ট লিপি বলা হচ্ছে। তো খরষ্ট লিপির সাথে বাংলার কোনো বা খরষ্ট লিপি থেকে বাংলাটা আসেনি, বাংলা লিপি আসছে ব্রাহ্মী লিপি থেকে। আমি একটু ব্রাহ্মী লিপিটা আলোচনা করব। এই ব্রাহ্মী লিপির উদ্ভব হয়েছিল আনুমানিক ৭ম বা ৮ম খ্রিস্টপূর্বাব্দে। এটা মূলত এর যে নমুনাটা পাওয়া যায় এটা হচ্ছে নেপালের তরাই অঞ্চলের থেকে এই যে ব্রাহ্মী লিপি এর কিন্তু নমুনাটা আমরা পাই। পরবর্তীতে এসে সম্রাট অশোকের যে শিলালিপিটা উদ্ধার হয়, এই শিলালিপিতে কিন্তু মোটামুটি ব্রাহ্মী লিপির একটা উৎকর্ষ ধারণা আমরা কিন্তু সম্রাট অশোকের শিলালিপি থেকে পাই। ৩০০ থেকে ১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্রাহ্মী লিপি বিভিন্নভাবে কিন্তু প্রবর্তিত হতে থাকে। এখানে মৌর্য শাসন বংশের শেষ ভাগে এসে কিছু কিছু ছোট ছোট রাষ্ট্রের সৃষ্টি হয়। এই ছোট ছোট রাষ্ট্রের ভিতরে তাদের ভিতরে অভ্যন্তরীণ যে সম্পর্কটা, এই সম্পর্কটা না থাকার কারণে এখানে বিদেশি শক্তির প্রভাব কিন্তু ভারতবর্ষে শুরু হয় এবং এর ভিতরে উল্লেখযোগ্য যে যারা শাসন করেছিল তাদের উল্লেখযোগ্য ভিতরে হচ্ছে গ্রিক, শক এবং কুষাণ এর ভিতরে অন্যতম। আমি একটু কুষাণ সাম্রাজ্য নিয়ে আলোচনা করব, কুষাণ এর শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের ব্রাহ্মী লিপিটা কুষাণ বংশের সাথে কিন্তু সম্পৃক্ত। এই কুষাণরা মূলত কারা এটা তো জানতে হবে। কুষাণরা মধ্য এশিয়ার একটি যাযাবর সম্প্রদায়ের লোক। এরা কিন্তু মঙ্গোলীয়, মানে জাতে এরা মঙ্গোলীয়। এরা চীনের কানছু প্রদেশে বসবাস করত। এই কুষাণের আমলে অর্থাৎ কুষাণ শাসন আমলে ব্রাহ্মী লিপি কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তন কুষাণ আমলে ব্রাহ্মী লিপির যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনের ফলে এই লিপির নাম হয় কুষাণ লিপি। অর্থাৎ কুষাণ শাসন আমলের পরে গুপ্ত যুগের শুরু হয়। এই গুপ্ত যুগের সময় মূলত প্রস্তর লিপি অর্থাৎ পাথরে লেখা যে লিপিগুলো ছিল এগুলো প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন হয়ে তামায় লেখা শুরু হয়, অর্থাৎ তামার পাতে লেখা শুরু হয়। এইগুলোকে বলা হচ্ছে তাম্রলিপি। এই তাম্রলিপি মানে গুপ্তরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রস্তর থেকে প্রস্তর লিপিগুলোকে বাদ দিয়ে তারা কিন্তু তামার পাতে লেখা শুরু করে, এ কারণে এগুলোকে তাম্রলিপি বলা হচ্ছে। এই তাম্রলিপির সময়ে অর্থাৎ গুপ্তর আমলে, গুপ্ত যুগের আমলে কুষাণ লিপি কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তিত হয়। তো কুষাণ লিপি পরিবর্তিত হয়ে তাম্রলিপিতে পরিণত হয় এবং তাম্রলিপিকে কিন্তু এই সময় বলা হচ্ছে গুপ্ত লিপি। ষষ্ঠ শতকের শেষে অর্থাৎ গুপ্ত যুগের শেষে এই গুপ্ত লিপিও কিন্তু পরিবর্তিত হয় এবং জন্ম নেয় সিদ্ধ মাতৃকা লিপির। সিদ্ধ মাতৃকা লিপির জন্ম হয় গুপ্তলিপি পরিবর্তিত হয়ে। কিন্তু বিবর্তনের ফলে এই সময় আবার এই সিদ্ধ মাতৃকা লিপির যে সরল রেখাগুলো রয়েছে এগুলো বিবর্তিত হতে হতে বক্র বা কুটিল আকার ধারণ করে। ঠিক আছে? তাই এই লিপিকে বলা হচ্ছে কুটিল লিপি। এই কুটিল লিপি থেকেই মূলত আমাদের বাংলা লিপির
যে গোড়া এই কুটিল লিপি থেকেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ অষ্টম শতকে এসে কুটিল লিপিতে পরিণত হয় সিদ্ধ মাতৃকা লিপি। এই কুটিল লিপির আবার ৩টি অংশ রয়েছে। তার ভিতরে একটি হচ্ছে সারদা লিপি, আরেকটি হচ্ছে নাগরী লিপি, আরেকটি হচ্ছে গৌরী লিপি। অর্থাৎ সারদা লিপি, নাগরী লিপি, গৌরী লিপি, এই ৩টা লিপির ভেতর থেকে যে নাগরী লিপিটা, এর থেকে আমাদের বাংলা লিপি তৈরি হয়েছে। আমি একটু সেই গল্পটা বলবো যে নাগরী লিপি থেকে কিভাবে বাংলা লিপির উদ্ভব হলো। এই কুটিল লিপি হচ্ছে মূলত আদি বাংলা লিপি। এই আদি বাংলা লিপি যুগে যুগে পরিবর্তিত হতে হতে 1778 সালে এসে মোটামুটি একটা স্থিতিশীল রূপ লাভ করে এবং 1778 সালে নাথানায়েল ব্রাসি হেলহেড ইনি রচনা করেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। রোমান হরফে লেখা এই বাংলা ব্যাকরণের উদাহরণগুলো ছিল কিন্তু বাংলা বর্ণমালায়। আমি আবারও বলি, এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ মূলত রোমান হরফে লেখা ছিল। এই রোমান হরফে লেখা হলেও মূলত এই যে উদাহরণগুলো ছিল, এর উদাহরণগুলো ছিল মূলত বাংলা বর্ণমালায়। এখন বাংলা বর্ণমালায় এই ব্রাসি হেলহেডকে ডিজাইন করতে সেই সময় সহায়তা করেছিলেন আমাদের বাংলা বর্ণ খোদাইকারী পঞ্চানন কর্মকার। তাকে কিন্তু এই বাংলা বর্ণমালার ডিজাইন করতে ব্রাসি হেলহেডকে সহায়তা করেছিলেন। রোমান হরফে লেখা এই বাংলা ব্যাকরণটি মূলত এর উদাহরণগুলো ছিল বাংলা বর্ণমালায়। এই কাজে তাকে সহায়তা করেছিলেন কে? তৎকালীন পঞ্চানন কর্মকার। ইনি আবার বাংলা বর্ণমালা খোদাইকারী ছিলেন। বাংলা বর্ণমালায় ব্যাপক পরিবর্তন আনেন যিনি, তার কথা আমরা সবাই জানি, তার নাম আমরা সবাই জানি এবং তাকে চিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি মোটামুটি বাংলা বর্ণমালার প্রাচীন আমলের কিছু বর্ণ বাদ দিয়ে নতুন কিছু বর্ণ সংযোজন করেন এবং 1912 সালে মোটামুটি বাংলা বর্ণমালাগুলোকে স্থিতিশীল পর্যায়ে রূপ দিয়ে তিনি রচনা করেন বিখ্যাত তার যে বইটি বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন 1912 সালে এবং তিনি এই বইয়ে একটা স্থিতিশীল বর্ণের রূপরেখা আমাদেরকে দেন। আর বর্ণ পরিচয় আমি ছোটবেলায় পড়েছি। আপনাদের বাসায় যারা ছোট রয়েছে, আমি আমার স্টুডেন্টদেরকে প্রায়ই বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটি ছোটবেলায় অবশ্যই পড়াবেন। তো এই বর্ণ পরিচয় একটা স্থিতিশীল বাংলা বর্ণ, এর থেকে আজকে পর্যন্ত বাংলা লিপিগুলো এভাবেই চলে আসছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।